প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন গাণিতিক মডেল বা ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি এই কোর্সটি শুরু করব। এটি গণিতের একটি নতুন সংযোজন। বর্তমান বিশ্বে এই কোর্সের চাহিদা ব্যাপক। এই কোর্সটি গণিতের শিক্ষার্থী এবং গবেষকদের কাছে যেমন দারুণ আগ্রহের, বায়োলজিক্যাল সায়েন্সের শিক্ষার্থী এবং গবেষকদের কাছেও এটি ভীষণ আগ্রহের একটি বিষয়। এই কোর্সটিতে গণিত এবং বায়োলজিক্যাল সায়েন্স এই দুটি সাবজেক্টের সম্মিলন ঘটেছে। এটি আমাদের প্রথম লেকচার। প্রথম লেকচারে আমরা গাণিতিক মডেলের সামান্য কিছু ঐতিহাসিক পটভূমি সম্পর্কে জানব। এরপরে আমরা জানব গাণিতিক মডেল কি। তারপরে আমরা জানব গাণিতিক মডেলের উদ্দেশ্য কি, অর্থাৎ কেন আমরা গাণিতিক মডেল করব, এর প্রয়োজনীয়তাটা কি। এরপরে আমরা জানব কি করে একটি গাণিতিক মডেল তৈরি করতে হয়, তার রূপরেখা, এবং সবশেষে আমরা গাণিতিক মডেলের প্রকারভেদ জানব। তো প্রথমে শুরু করা যাক গাণিতিক মডেলিং এর ঐতিহাসিক পটভূমি। গাণিতিক মডেলিং এর কথা আসলেই সবার আগে বলতে হয় ইতালীয় গণিতবিদ গ্যালিলিওর কথা। গ্যালিলিও প্রথম গাণিতিক মডেলিং এর ধারণা দেন। গ্যালিলিও ইতালির বিখ্যাত পিসা টাওয়ার থেকে একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তু নিচের দিকে ফেলে দেখিয়েছিলেন যে যদি বাতাসের বাধা উপেক্ষা করা যায় তাহলে উপর থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ সবসময় সমান হয়। অর্থাৎ গ্যালিলিও প্রথমে পরীক্ষণ করেছেন এবং এই পরীক্ষার পরে, পর্যবেক্ষণের পরে তিনি একটি গাণিতিক মডেল দাঁড় করিয়েছেন। এর মাধ্যমে গ্যালিলিও আধুনিক বিজ্ঞানের জনক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গ্যালিলিওর পরে কোপার্নিকাস, নিউটন, ল্যাপ্লাস, ফুরিয়ে, গাউস গবেষণার এই ধারাকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। জীববিজ্ঞানে গাণিতিক মডেলিং এর সূত্রপাত ঘটে সম্ভবত ম্যালথাসের মাধ্যমে। ম্যালথাস 1798 সালে তার বিখ্যাত একটি প্রবন্ধের মাধ্যমে এই মডেল উপস্থাপন করেন। এই প্রবন্ধটির শিরোনাম ছিল অ্যান এসে অন দ্য প্রিন্সিপল অফ পপুলেশন। এই প্রবন্ধে ম্যালথাস খাদ্য পণ্য এবং জনসংখ্যা বৃদ্ধির একটি গাণিতিক মডেল উপস্থাপন করেন। ম্যালথাসের পরে আরও অনেক গণিতবিদ গাণিতিক মডেলিং এর সাহায্যে বায়োলজিক্যাল সায়েন্সের নানা দিক ব্যাখ্যা করার চেষ্টা করেন। তাহলে এবার আমরা জানব গাণিতিক মডেল কি। খুব সহজ করে যদি বলা যায় যে যদি কোনো ভৌত কিংবা জৈবিক কিংবা বাস্তব জীবনের কোনো বিষয়কে গণিতের ভাষায় প্রকাশ করা যায় তবে তাকে গাণিতিক মডেল বলে। অর্থাৎ গাণিতিক মডেল হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বাস্তব জগতের কোনো ঘটনা বা প্রক্রিয়াকে গাণিতিক রাশি, সমীকরণ বা যুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয়। আমরা কেন গাণিতিক মডেল করব, অর্থাৎ গাণিতিক মডেলিং এর উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হলো এটি, গাণিতিক মডেলের মাধ্যমে বাস্তব ঘটনাকে গণিতের মাধ্যমে প্রকাশ করা যায়। এটি হলো এর প্রধান উদ্দেশ্য, অর্থাৎ গণিতের মাধ্যমে বাস্তব ঘটনাকে প্রকাশ করা, এটি হচ্ছে প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে গাণিতিক মডেলের মাধ্যমে কোনো ঘটনা সম্পর্কে ব্যাখ্যা করার মাধ্যমে আমরা পূর্ব অনুমান করতে পারি এবং ভবিষ্যৎবাণী করতে পারি। আমরা কেন গাণিতিকভাবে কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করতে চাই? আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে চাই এই কারণে যে কোনো ঘটনাকে যদি গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায় তাহলে তা ভবিষ্যৎবাণী করার জন্য খুব সহজ হয়ে যায়। এই কারণে এটি হচ্ছে দ্বিতীয় উদ্দেশ্য, অর্থাৎ গাণিতিক মডেলের মাধ্যমে কোনো ঘটনা সম্পর্কে ভবিষ্যতে কি ঘটতে পারে তার পূর্ব অনুমান করা যায়। যেমন আমরা যদি কোনো রোগ জীবাণু ছড়ানোর কথা চিন্তা করি বা জনসংখ্যা বৃদ্ধির কথা চিন্তা করি, আমরা যদি গাণিতিক মডেল করি তাহলে আমরা একটা ভবিষ্যৎ পরিকল্পনা খুব সহজভাবে করতে পারব। গাণিতিক মডেলের মাধ্যমে জানা যায় কোনো উপাদান কিভাবে অন্য উপাদানকে প্রভাবিত করে। এর মাধ্যমে খুব সহজে সমস্যা সমাধান করার কৌশল নির্ধারণ করা যায় এবং সমস্যার সমাধানে করণীয় কি তা নির্ধারণ করা যায়। অর্থাৎ গাণিতিক মডেল আমাদের পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করে। আমাদের পঞ্চম উদ্দেশ্যটি হল জটিল সমস্যাকে সরলীকরণ করা, অর্থাৎ বাস্তব সমস্যার জটিলতা দূর করে
একে একটি গঠনমূলক সরল রূপে দাঁড় করানো যায়। আর ষষ্ঠ যে উদ্দেশ্য সেটি হলো তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করে ঘটনাকে গাণিতিক রূপে যদি আমরা সাজাতে পারি তাহলে তা ব্যাখ্যা করা যায় এবং বিশ্লেষণ করা যায় এবং একই সাথে গবেষণার গতিপথ নির্দেশ করা যায়। এবার আমরা জানব গাণিতিক মডেলের ধাপগুলো কি। কোনো বিষয় নিয়ে যদি আমরা গাণিতিক মডেল তৈরি করতে চাই তাহলে সবার আগে যে বিষয়টি নিশ্চিত হতে হবে তা হলো সমস্যাটি কি, অর্থাৎ সমস্যা চিহ্নিতকরণ হলো গাণিতিক মডেলের প্রথম ধাপ। এরপরে হচ্ছে এই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত চলরাশিগুলোকে চিহ্নিত করা, অর্থাৎ ভেরিয়েবল আইডেন্টিফিকেশন, অর্থাৎ এই ঘটনার সাথে কি কি চলরাশি যুক্ত তা নির্দিষ্ট করা। এটি হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হলো চলরাশির প্রকৃতি নির্ধারণ করা, অর্থাৎ এই যে চলকগুলো আমরা পেলাম দ্বিতীয় ধাপে, এই চলকগুলোর মধ্যে কোনটি স্বাধীন চলক আর কোনটি অধীন চলক তা নির্ধারণ করা। 4 নম্বর ধাপ হলো চলরাশিগুলোর মূল নীতি নির্ধারণ করা, অর্থাৎ কোন চলরাশির উপরে নির্ভরশীল এবং কিভাবে নির্ভরশীল তা নির্ধারণ করা। এরপরে 5ম ধাপটি হলো চলকগুলোর মধ্যে সম্পর্ককে আইডেন্টিফাই করা, অর্থাৎ এক বা একাধিক চলক কিভাবে নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত হয় তাদের মাধ্যমে সমীকরণ কিংবা অসমতা তৈরি করা। যদি আমরা এই চলকগুলো নিয়ে একটি সমীকরণ বা অসমতা তৈরি করতে পারি তাহলে আমরা একটি সরল মডেল তৈরি করতে পেরেছি বলে নিশ্চিত হওয়া যাবে। এরপরে 6ষ্ঠ ধাপ হলো তথ্য এবং উপাত্ত দিয়ে আমরা যে সরল মডেলটি পেয়েছি সেই মডেলটি যাচাই করা। এই 6টি ধাপ আমাদের বিবেচনায় রাখতে হবে। আমরা যদি একটি গাণিতিক মডেল তৈরি করতে চাই তাহলে এই 6টি ধাপ আমাদের বিবেচনায় রাখতেই হবে। এবার আমরা গাণিতিক মডেলের প্রকারভেদ সম্পর্কে জানতে চাই। আমরা যখন কোনো বাস্তব সমস্যা নিয়ে একটি গাণিতিক মডেল তৈরি করতে চাই তখন এই মডেলটি অনেক রকমের হতে পারে। যেমন এটি একটি লিনিয়ার মডেল বা রৈখিক মডেল হতে পারে, এটি অরৈখিক মডেল বা নন লিনিয়ার মডেল হতে পারে, এটি নির্ণয়ধর্মী মডেল বা ডিটারমিনিস্টিক মডেল হতে পারে, এটি একটি সম্ভাবনাধর্মী বা স্টকেস্টিক মডেল হতে পারে, এটি একটি স্ট্যাটিক মডেল হতে পারে বা স্থিতিশীল মডেল হতে পারে, এটি একটি গতিশীল মডেল বা ডাইনামিক মডেল হতে পারে, এটি একটি বিচ্ছিন্ন মডেল বা ডিসক্রিট মডেল হতে পারে, একটি অবিচ্ছিন্ন মডেল বা কন্টিনিউয়াস মডেল হতে পারে। এই পর্যায়ে আমরা মোট 8টি মডেলের কথা জানলাম।